আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সার্কিট থিওরেমের আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে থেভেনিনস থিওরেম। এর আগে আমরা সুপারপজিশন থিওরেম নিয়ে আলোচনা করেছি। সুপারপজিশন নিয়মের ম্যাথ কিভাবে করতে হয় প্লাস দুইটা ম্যাথ আমরা সলিউশন করেছি। তো আজকে ফার্স্ট আমরা থেভেনিন থিওরেমের সাহায্যে কিভাবে ম্যাথ সলিউশন করতে হয় সেটা আলোচনা করব। তারপরে আমরা দুইটা ম্যাথ একই ভিডিওতে দুইটা ম্যাথ সলিউশন করে দেব, খুব ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। একটা কথা মনে রাখবা যে থেভেনিন থিওরেম হচ্ছে যতগুলো থিওরেম আছে এই চ্যাপ্টারে তার চেয়ে একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বললে ভুল হবে না। হ্যাঁ, কারণ কি এই থেভেনিন দিয়ে প্রায় প্রতিবারই প্রশ্ন হয়। একই সাথে থেভেনিন দিয়ে তোমার যে কোনো জব অথবা ডুয়েট অ্যাডমিশন এইসব জায়গায় কিন্তু তোমার প্রশ্ন হবে। তো যাই হোক, থেভেনিন থিওরেমের মূল কথাটা কি বা থেভেনিন থিওরেম থেকে আমরা কিভাবে ম্যাথের সলিউশনটা করতে পারি সেটা একটু খুব মনোযোগ দিয়ে শোনো। ফার্স্ট আমাদের একটা জিনিস খেয়াল করবা যে থিওরেমের নিয়মটা কিন্তু তোমার মনে রাখতে হবে। এই যে ম্যাথগুলো আমি তুলে রাখছি, এই ম্যাথটা কিন্তু তুমি ওই সুপারপজিশনেও এরকম ম্যাথ করেছো, অথবা কারশফে ওই একই রকম সার্কিট, অর্থাৎ এই সার্কিটটা তুমি কারশফ দিয়েও সমাধান করতে পারো, সুপারপজিশন দিয়েও করতে পারো, থেভেনিন দিয়েও করতে পারো, অথবা অন্য যে কোনো থিওরেম দিয়ে করতে পারো, যে কোনো সার্কিট। সেই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু সেম হবে, কোনোটার জন্য যে রেজাল্ট আলাদা হবে তা নয়, তবে প্রসেসটা আলাদা আলাদা। তো কোনো একটা নির্দিষ্ট সার্কিট বা কোনো নির্দিষ্ট একটা ম্যাথ কোনো একটা নির্দিষ্ট থিওরেমে ভালো বা সহজে সলিউশন হতে পারে, তবে অ্যান্সার প্রত্যেক ক্ষেত্রেই সেম হবে। তো কোনো ম্যাথ দেখা যায় যে সুপারপজিশনে ভালো করা যায়, আবার কোনোটা দেখা যায় যে কারশফ অথবা কোনোটা থেভেনিনে ভালো করা যায়। তো এই জন্য আমরা সবগুলো থিওরেমই মোটামুটি আসলে চর্চায় রাখি। তো কোনো কোনো সার্কিট দেখা যায় যে কোনো থিওরেম দিয়েই প্রায় সহজেই করা যায়। তো তোমার যেহেতু প্রশ্নে যেহেতু উল্লেখ করে দেয় যে এই থিওরেমের সাহায্যে করো, সেজন্য তোমার থিওরেমের সম্পর্কে ধারণা থাকতে হবে। তুমি ম্যাথ করলে রেজাল্ট মিললো, কিন্তু তোমাকে চাইছে থেভেনিনে, তুমি করছো সুপারপজিশনে অথবা অন্য কোনো থিওরেমে, এটা কিন্তু মার্ক দিবে না। তো যাই হোক, আমরা দুইটা ম্যাথ এখানে দেয়া আছে। ম্যাথ দুইটা আলোচনা করার আগে আমরা একটু প্রাথমিক আলোচনাটা সেরে নেই। যখনই তোমাকে বলবে যে কোনো একটা ম্যাথ দিয়ে যে থেভেনিন থিওরেমের সাহায্যে সলিউশন করো, তখন ফার্স্ট যে কাজটা তোমার করতে হবে একদম শুরুতে, সেটা হলো যেই শাখার কারেন্টটা, খুব মনোযোগ দিয়ে শোনো, যেই শাখার কারেন্ট বের করতে বলবে সেই শাখাটাকে আমি ওই সার্কিট থেকে আগে রিমুভ করব বা ওপেন করে ফেলবো অথবা খুলে ফেলবো। সাধারণত আমি আগেও বলছিলাম যে কারশফ অথবা সুপারপজিশনে সাধারণত সকল শাখার কারেন্ট বের করতে বলে, তবে সুপারপজিশন বা কারশফে কোনো নির্দিষ্ট একটা শাখার কারেন্টও বের করতে বলতে পারে। তো সেই ক্ষেত্রে একটা শাখার বের করতে বললেও দেখা যায় যে তোমার ওই একটা শাখা বের করতে গেলে বাকি আরো সবগুলো শাখা অথবা অন্য দুই একটা শাখার কারেন্ট অটোমেটিক্যালি বের করা লাগে বা হয়ে যায়। কিন্তু থেভেনিন অথবা এর পরে আমরা আলোচনা করব নর্টন, এই থেভেনিন অথবা নর্টনস থিওরেমের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট শাখার কারেন্টই তোমাকে সবসময় বের করতে বলবে, এবং সেই নির্দিষ্ট একটা শাখার কারেন্ট বের করতে গেলে বাকি আদার্স কোনো কারেন্ট বের হয়ে যাবে এরকম না আর কি। নির্দিষ্ট একটা শাখার কারেন্টই তুমি এই থিওরেম থেকে বের করতে পারবে। তো সেই ক্ষেত্রে তাহলে আমরা যেটা রুলস বললাম এখান থেকে খুব ভালো করে মনে রাখো যে প্রথমে যেই সার্কিটই হোক, সেই সার্কিটের যেই জায়গার কারেন্ট বা যেই শাখার বা যেই লোডের বা যেই রেজিস্ট্যান্সের কারেন্ট বের করতে বলবে সেই শাখাটাকে আমরা সার্কিট থেকে খুলে ফেলবো। প্রথম কাজ হচ্ছে যে যেই লোডের কারেন্ট বের করতে বলবে সেই লোডকে আমরা সার্কিট থেকে খুলে আলাদা করে রাখবো। ফেলে দেবো না, আমরা রাখবো, কারণ আমাদের পরে আবার এটা লাগবে। আমি কিন্তু কথাটা মুখে বললাম, কিন্তু এখানে কিন্তু পুরোটা আমি লেখি নাই, যেহেতু তোমরা বারবার শুনতে পারবে, লিখতে গেলে সময় লাগবে, ভিডিও বিরক্তিকর লাগবে। তাহলে একটা কাজ গেল আমার। ধরো যে এই ম্যাথটাই দেখো, এই ম্যাথটাই এই শাখার কারেন্ট বের করতে বলছে, আর এই 2 নম্বর ম্যাথটাই এই শাখার কারেন্ট বের করতে বলছে। তো এই ম্যাথের ক্ষেত্রে এই শাখাটা আমরা ফার্স্ট খুলে ফেলবো, এখানে 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে এই শাখাটা খুলে ফেলবো, ঠিক আছে? প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে
খোলা জায়গার, অর্থাৎ এই শাখাটা যদি আমি খুলে ফেলি, তারপরে এই খোলা প্রান্তের, এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ কত, সেই ভোল্টেজটা আমরা নির্ণয় করব। কি বললাম? খোলা প্রান্তের, খোলা দুই প্রান্তের ভোল্টেজ বা বিভব নির্ণয় করব। নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। এবং এই ভোল্টেজটাকে, যেই ভোল্টেজ আমরা পাবো সেটার নাম দেব ভিটিএইচ। কি নাম দেব? ভিটিএইচ, অর্থাৎ থেভেনিন ভোল্টেজ। ভিটিএইচ মানে কি? থেভেনিন ভোল্টেজ। দুইটা কাজ আমার গেল। খোলা দুই প্রান্তের ভোল্টেজ নির্ণয় হয়ে গেল, ধরো এখানে একটা ভোল্টেজ আমরা পেয়ে গেছি। থার্ড কাজ হচ্ছে আমাদের খোলা প্রান্তের সাপেক্ষে ওই সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। খোলা প্রান্তের সাপেক্ষে মানে কি? ধরো এই শাখাটা খুলছি, অথবা যেই শাখার কারেন্ট বের করতে বলবে সেটাকে খোলার পরে সেই জায়গা থেকে পিছনের দিক থেকে সেই দিকে যাব। আমরা সিরিজ প্যারালালে যেভাবে মোট রেজিস্ট্যান্স বের করা বা সমতুল্য রেজিস্ট্যান্স বের করা শিখেছি সেরকমই। সেক্ষেত্রে আমরা কি করতাম? যখন সিরিজ প্যারালাল সার্কিট ছিল তখন আমাদের এরকম একটা সোর্স থাকতো, ধরো এখানে সোর্স থাকতো, তাহলে আমরা কি এই দিক থেকে সিরিজ প্যারালাল করে করে আস্তে আস্তে সোর্সের দিকে আসতাম। তো এখন আমার এই যেখানে খুলবো সেই খোলা প্রান্তের এখানে সোর্স, এভাবে চিন্তা করে পিছন থেকে, অর্থাৎ খোলা প্রান্তের পিছন থেকে ক্যালকুলেশন করে করে মোট রেজিস্ট্যান্স বের করব। তবে এখানে কথা আছে যে আমাদের যদি এরকম একাধিক সোর্স থাকে, তাহলে আমরা তো বলছি যে যেখানে খোলা সেখানে সোর্স চিন্তা করবো, তাহলে আরো তো সোর্স আছে, সেই সোর্স গুলো কি করব? এগুলো হচ্ছে কি আমার, এগুলো হচ্ছে আমার যে যখন এই রেজিস্ট্যান্স নির্ণয় করব তখন এই সোর্স গুলোকে আমরা শর্ট করে দেব। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করব, কারেন্ট সোর্স থাকলে ওপেন করব। মনে রাখবা ভোল্টেজ সোর্স শর্ট, আগে সুপারপজিশনে ওই নিয়ম ছিল যে একটা সোর্স অ্যাক্টিভ রেখে বাকিগুলোকে ভোল্টেজ সোর্স হলে শর্ট এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন। এই ক্ষেত্রেও সেম একই নিয়ম। যখন রেজিস্ট্যান্স আরটিএইচ নির্ণয় করব তখন ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাবে। তো এখানে দুইটা ভোল্টেজ সোর্সই আছে, সব আমরা শর্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের দেখো 3 নাম্বার কাজটা হচ্ছে যে আমি এভাবে লিখলাম, তুমি বিষয়টা বুঝতে হবে নিজেরা। খোলা প্রান্তের সাপেক্ষে আমি নিজের মতন লিখছি, তুমি নিজের মতন বুঝবা এগুলো, বইয়ের মতন চিন্তা করলে হবে না। খোলা প্রান্তের সাপেক্ষে কি নির্ণয় করতে হবে? মোট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স বা রোধ যাই বলো, যেটার নাম হবে আরটিএইচ। আরটিএইচ মানে কি? থেভেনিন রেজিস্ট্যান্স, আরটিএইচ। 3টা কাজ শেষ। ফোর্থ কাজ হচ্ছে আমার এই যে ভিটিএইচ, একটা ভোল্টেজ আমি পাইলাম, এই ভোল্টেজ এবং যে রেজিস্ট্যান্স আমি পাইলাম আরটিএইচ মোট রেজিস্ট্যান্স, এবং যে রেজিস্ট্যান্সটা আমি খুলে ফেলছিলাম, যে রেজিস্ট্যান্সটা খুলবো এটাকে আমরা ধরবো আরএল, এটাকে নাম দেবো আমরা আরএল। তো এই 3টা রেজিস্ট্যান্স, সরি 2টা রেজিস্ট্যান্স এবং আমার হচ্ছে এই ভোল্টেজটা ভিটিএইচ, এদের সমন্বয়ে একটা সিরিজ সার্কিট আঁকাবো। মনে রাখতে হবে সিরিজে থাকবে, অর্থাৎ আরটিএইচ এবং আরএল সিরিজে থাকবে ভিটিএইচ সোর্সের সাথে। এই অবস্থায় এই সার্কিট থেকে যে কারেন্ট প্রবাহিত হবে, এটা তো সিরিজ সার্কিট, কারেন্ট একই যাবে এখানেও আর এখানেও, এটাই হবে আমাদের সেই নির্ণীয় কারেন্ট আই অথবা আইএল। আইএল কেন? এখানে যে শাখাটা বের করবো সেটা আইএল, যদিও আমরা এখানে বলছি I' ওহম এবং এখানে বলছি I6 ওহম, বাস্তবে এটাই হবে আমাদের আইএল। অর্থাৎ যেখান থেকে কারেন্ট বের করতে বলবে সেটাকেই ধরবো আমরা আইএল, লোডটাকে ধরবো আরএল। তাহলে খেয়াল করো, নর্টনের ক্ষেত্রে গেলেও আমাদের এরকম একটা সার্কিট আগাইতে হয়, সেক্ষেত্রে সেই সার্কিটটা হয় প্যারালাল, আমরা সেগুলো সেখানে আবার আলোচনা করব। তো আমি আরেকবার 1 মিনিটে বলে দিচ্ছি যে থেভেনিন থিওরেম সমাধান করার 4টা ধাপ। ফার্স্ট হচ্ছে যেই শাখার কারেন্ট বের করতে বলবে সেই শাখাটাকে খুলে রেখে দিব। 2 হচ্ছে খোলা দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ নির্ণয় করব এবং তার নাম দেব ভিটিএইচ। 3 হচ্ছে সেই খোলা প্রান্তের সাপেক্ষে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করব, যার নাম হবে আরটিএইচ। সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয়ের ক্ষেত্রে ভোল্টেজ সোর্স গুলোকে শর্ট করে দেব, কারেন্ট সোর্স থাকলে সেগুলো ওপেন করে দেব। আর 4র্থ নাম্বার কাজটা হচ্ছে আমার ভিটিএইচ, আরটিএইচ এবং খোলা যে রেজিস্ট্যান্স আরএল, এদেরকে নিয়ে একটা সিরিজ সার্কিট অঙ্কন করব। সিরিজ সার্কিট অঙ্কন করে এইখানে আরএলটা আমরা আইএলটা বের করব, অঙ্কন করে বের করব। তো এখানে সিম্পল, আমাদের ধরো একটা সিরিজ সার্কিটে যেভাবে ভোল্টেজ কারেন্ট আমরা বের করি, কিভাবে করি? মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। তো এখানে রেজিস্ট্যান্স আছে কি? একটা আরটিএইচ আর একটা হচ্ছে
RL। তো এই দুইটা রেজিস্ট্যান্স দিয়ে আমাদের সার্কিটটা যেহেতু সিরিজ আছে, তাহলে VTH বাই মোট রেজিস্ট্যান্স অর্থাৎ RTH প্লাস RL, একটা করলেই আমাদের IL বা মোট কারেন্ট চলে আসবে। তো এখন দেখো, থিওরেম শুনে তোমার যতটা সহজ লাগছে, অঙ্কটা করতে গেলে আরো সহজ লাগবে। আমি অঙ্কে চলে যাই। খেয়াল করো, এখানে যে বিষয়টা আমাদের আছে ফার্স্ট, সেটা হলো 2 নম্বর অঙ্কটাই আমরা আগে করব। এখানে বলছে যে আমাদের I 150 ওহম বা 150 ওহম এর কারেন্ট, I 150 ওহম ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ 150 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত, এটা বের করতে হবে থেভেনিন থিওরেমের সাহায্যে। কি করতে হবে? আমার কারেন্ট বের করতে হবে এই শাখার, এবং সেটা করতে হবে থেভেনিন থিওরেমের সাহায্যে। তাহলে ফার্স্ট আমরা কি শিখেছি? আমরা শিখেছি 1 নম্বর কাজটা আমাদের কি ছিল? 1 নম্বর কাজে আমরা বলছিলাম যে যেই শাখার কারেন্ট বের করতে বলবে সেই শাখাটাকে আমরা ফার্স্ট খুলে ফেলবো। তো খেয়াল করো, এটা আমরা পরে করব, যেহেতু এটা দিয়ে আমরা শুরু করি। এইখানে দেখো, আমি সার্কিটটাকে আবার আঁকাই। খেয়াল করো, আমি দুইটাই দিলাম এবার। হ্যাঁ, এখানে দেখো এই সোর্স গুলো 2 টান, এখানে আছে 4 টান। এর পার্থক্য কি? এর পার্থক্য কিছুই না, মূলত 2 টান দিয়ে একটা সেল বোঝায়, আর এরকম 4 টান দিয়ে 2 সেলের একটা ব্যাটারি বোঝায়। বেশি একটু ভোল্টেজ হইলে সেক্ষেত্রে 4টা 6টা এরকম টান দেয়, আর একটু কম ভোল্টেজ হইলে সেক্ষেত্রে কম 2টা টান দেয়। তুমি এই যেখানে 4টা 6টা টান দেয়া আছে সেখানেও 2টা দিয়ে গেলেও সমস্যা নেই, দ্রুত করার জন্য এটা করা যেতে পারে। তাহলে খেয়াল করো, এই আমার সার্কিটটা হয়ে যাবে এরকম। এই খুলে ফেললাম। কি খুলে ফেললাম? এই যে 150 ওহম, এই 150 ওহম আমরা খুলে ধরো এখানে রেখে দিলাম এরকম। এই 150 ওহম টেবিলের উপরে আমরা এরকম রেখে দিলাম। প্র্যাকটিক্যালে যদি করি আমরা, তাহলে এভাবে খুলে রেখে দিই। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এখানে কি ছিল আমার? 108 ভোল্ট। এখানে ছিল 30 ওহম, আর এখানে 6, এখানে 5, যেহেতু ফার্স্ট অঙ্ক একদম একটু আস্তে আস্তে করি আমরা, এবং এখানে ছিল 110। তাহলে একটা কাজ শেষ আমাদের, প্রথম কাজটা শেষ। প্রথম কাজ ছিল খোলা, যে প্রান্তে কারেন্ট বের করতে বলবে সেটা খোলা, খুলে ফেলছি। 2 নম্বর কাজ কি বলছি আমরা? এই খোলা প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো, ভোল্টেজ নির্ণয় করতে হবে, এটা বলা তো সহজ কথা, কিন্তু ভোল্টেজ নির্ণয় করার জন্য আবার অনেক কিছু করতে হবে। হ্যাঁ, সেটা একটু কঠিন হতে পারে অনেক সময়। তো এইখানে দেখো, এখানে যদি আমি ভোল্টেজ নির্ণয় করতে চাই, আমি তো আর এই ভোল্টমিটার ধরে নির্ণয় করতে পারতেছি না, আমার তো ক্যালকুলেশন করে বের করতে হবে। ক্যালকুলেশন করলে তুমি কিভাবে বের করবা? এখন বিভিন্ন ভাবে বের করা যেতে পারে, তবে সহজ পদ্ধতি হচ্ছে লুপ ধরে বের করা। আমরা লুপ ধরে বের করব, অর্থাৎ এইখানে যদি আমরা এখানে যে ভোল্টেজটা বের করব সেটাকে তো বলছি যে আমরা নাম দেব VTH। এই VTH-টা আমরা বের করতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখো, এইখানে যে VTH একটা সোর্স হিসেবে চিন্তা করে এই দিক থেকে একটা লুপ যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু এখানে একটা ভোল্টেজ এই VTH পাবো, কারণ এটার মান জানা আছে। এই ভোল্টেজ ড্রপটা আমাদের জানতে হবে। এখানে ভোল্টেজ ড্রপ কত হবে সেটা জানার জন্য আমাদের এখানে কারেন্টটা লাগবে ফার্স্ট। আর একটা জিনিস এখানে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই 5 ওহমের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ এখানে কারেন্ট প্রবাহিত হবে না। এখন বলতে পারো যে স্যার কেন হবে না? খুবই সিম্পল উত্তর, কারণ এই 150 ওহম রেজিস্ট্যান্সটা খোলার পরে এই প্রান্তটা কি এখন খোলা প্রান্ত হয়ে গেছে। তো খোলা প্রান্তের মধ্যে আমরা জানি যে কারেন্ট প্রবাহিত হয় না। এটা যদি কেউ জেনে না থাকো, তাহলে সে অনেক পিছিয়ে আছে, তার জানতে হবে। আমাদের সার্কিট যখন বেসিক ইলেকট্রিসিটিতে পড়ছি, তখন আমরা সার্কিটের সংজ্ঞাটাই পড়ছি এরকম যে সার্কিট হতে হলে কারেন্ট চলাচলের একটা সম্পূর্ণ পথ থাকতে হয়, অথবা এটাকে বিপরীতভাবে এভাবে বলতে পারো যে কারেন্ট প্রবাহিত হতে হলে সম্পূর্ণ একটা ক্লোজ পথ হতে হবে, অর্থাৎ সোর্সের পজিটিভ থেকে নেগেটিভ পর্যন্ত নিরবচ্ছিন্ন লাইন না হলে কোনোদিনই সেই শাখা লাইনে বা সেই সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 108 ভোল্ট, এই 8 ভোল্টটা এই 6 এবং এই 30 দিয়ে একটা ক্লোজ সার্কিট তৈরি করে। বাট এই 110 ভোল্ট এটা কিন্তু কোনো ক্লোজ সার্কিট তৈরি করে না। দেখো, এর পজিটিভ থেকে কারেন্ট বের হয়ে নেগেটিভ দিয়ে ফিরে আসার কোনো পথ নাই। তো এই সোর্সটার জন্য যেমন এই সার্কিটে কারেন্ট যাবে না, একইভাবে এই লোডে এই সোর্সের জন্য কোনো কারেন্ট যাবে না, কারণ এখান দিয়ে কারেন্ট এই পর্যন্ত আসার পর
এদিকে একটা ভাগ হবে, এদিকে একটা ভাগ হবে, কিন্তু এদিকে ভাগ হয়ে সেটা আর ফিরে আসতে পারতেছে না, যেহেতু এই খোলা অবস্থায় এদিকে কারেন্ট যাবেই না, পুরো কারেন্টটাই এদিকে চলে আসবে। তাহলে তাহলে আমাদের কি দরকার? আমাদের মূল দরকারটা কি? দরকার হচ্ছে এদিকে একটা লুপ তৈরি করা। কেভিএল যারা করনি তারা লুপ কি বুঝবে না, কেভিএল এর ভিডিওটা দেখে আসবে অবশ্যই কারশফের। তো এখন খেয়াল করো, আমরা যারা বুঝবো তারা একটু খেয়াল করো যে এইখানে 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 একটা কারেন্ট প্রবাহিত হবে, যেখানে যেটার কারেন্টটা এখানেও যা যাবে এখানেও তাই যাবে। তো আমার দরকার হচ্ছে এখানের কারেন্ট। কেন? কারণ এই জায়গায় যদি আমি লুপ ধরতে চাই তাহলে আমার এইখানে ভোল্টেজ ড্রপটা আমার কাজে লাগবে। তাহলে আমি এই সার্কিটের কারেন্টটা এভাবে বের করে নিতে পারি। সেক্ষেত্রে আমার এটাকে দরকার, এখানে তুমি একটা কারেন্ট আই বা আই ওয়ান ধরতে পারো, অথবা যে আই 30 ওহম আছে আমি আই 30 ওহম হিসেবে ধরলাম। আই 30 ওহম ইকুয়াল কি হবে? দেখো এইটুকু সার্কিট, ধরো এইটুকু নাই, তুমি এটুকু ভুলে যাও। তাহলে কি এখানে রেজিস্ট্যান্স আছে মোট হচ্ছে কত? সিরিজে আছে যেহেতু, মোট রেজিস্ট্যান্স হচ্ছে কত? 36, আর আমার ভোল্টেজ আছে 108। তো 108 কে আমরা যদি 36 দিয়ে ভাগ করি তাহলে এটা আসে 3 এম্পিয়ার। তাহলে খেয়াল করো এইখানের কারেন্টটা যাবে 3 এম্পিয়ার। এখন আমি এখান থেকে একটা লুপ ধরতে পারি। আরেকটা বিষয় এখানে খেয়াল করো যে এই দিক থেকে যেহেতু কারেন্ট আমার আসতেছে উপরের দিকে, তো এই দিকে ভোল্টেজটা আমাদের এই দিক থেকে আসতেছে, যেহেতু এদিকে ভোল্টেজটা বেশি ধরলাম আমরা, এই জন্য এদিকে প্লাস দিলাম। এই প্লাস মাইনাস তোমার ইচ্ছে মতন দিবা, তবে আইডিয়া করে দিতে পারলে তোমার একুরেট মানটা আসবে, প্লাস মাইনাস হবে না আর কি। তো যদি এটা ধরা তোমার ভুল হয়ও, খেয়াল করো এই প্লাস মাইনাস যদি তুমি ভুলও করো সমস্যা নাই, তোমার মান যদি দেখো মাইনাস আসছে তবে তুমি উল্টে ধরলে আবার প্লাস হয়ে যাবে, অথবা মাইনাস ধরে করলেও সমস্যা নাই, ওই সোর্সের ওখানে একটু উল্টে খাইলে তাও হবে। এখন খেয়াল করো তাহলে আমরা এই কারেন্টটা বের করা কিন্তু আমাদের রুলস এর মধ্যে ছিল না, আমাদের নিয়মের মধ্যে, কিন্তু এটা আমাদের করতে হলো কেন? এইখানের ভিটিএস বের করার স্বার্থে, অর্থাৎ আমার উদ্দেশ্য ভিটিএস বের করা। এখন ভিটিএস বের করার জন্য যা যা করার তাই করতে হবে। এখন খেয়াল করো আমরা যারা লুপ ধরেছি তারা বলছিলাম যে একটু ইন্ডিকেট করে নেবো, তো এখানে তো আমি ইন্ডিকেট করলাম না। বলতে পারো যে স্যার এটা তো ইন্ডিকেট করলেন না, তুমি করে নিতে চাইলে করে নাও। এই বিন্দুতে ধরো তুমি এ, এই বিন্দুকে ধরো বি, এই বিন্দুকে ধরো সি, এই বিন্দুকে ধরো ডি। এটা সাধারণত আমরা কেসিএল কেবিএল অর্থাৎ কারশফ যখন করি তখন ধরি, এদিকে আসলে আর এটা ধরি না, তুমি চাইলে ধরতে পারো। এখন খেয়াল করো তাহলে আমাদের যদি এখানে আমরা একটা লুপ করি, এভাবে লিখেও দিতে পারো যে লুপ এ বি সি ডি এ কেভিএল প্রয়োগ করি বা অ্যাপ্লাই করি, কি করি? প্রয়োগ করি। তাহলে এ থেকে বি তে আসতেছি, এর মধ্যে আছে কি আমার ভিটিএইচ। আমরা প্রথম চিহ্ন নিতে পারি, শেষ চিহ্ন নিতে পারি। আচ্ছা আমি প্রথম চিহ্ন নিলাম, প্লাস ভিটিএইচ। তাহলে এখন এইখানে দেখো, এইখানে এসে আমাদের প্রথম চিহ্ন আছে মাইনাস, তার মানে মাইনাস 110। আর এখান থেকে এইদিকে কারেন্ট অবশ্যই এই সোর্সের জন্য এদিক থেকে এইদিকে আসবে, তাহলে এইদিকে প্লাস এদিকে মাইনাস। হ্যাঁ, তাহলে প্রথম চিহ্ন নিতে চাইলে এখানেও আসতেছে আমার 30 এবং এখানে কারেন্ট আসছে আমার 3। খেয়াল করো এরপর দেখো ডি থেকে এ, আমি বলছি যে এইখানে এখানে আমি লুপ ধরছি ঠিকই, কিন্তু এখানে যেহেতু কারেন্ট যাবে না এইটা খোলা অবস্থায়, তাহলে এখানে কোনো ভোল্টেজ ড্রপ করবে না। কিন্তু এইখানে ভোল্টেজ সোর্স তো আমার আছে, এইখানে ভোল্টেজ সোর্স না, এখানে একটা ভোল্টমিটার ধরো আমি লাগাইলাম, তো সেই ক্ষেত্রে লুপ কমপ্লিট হচ্ছে কিন্তু এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, বিধায় এখানে ভোল্টেজ ড্রপ হবে না। তার মানে আমি ডি থেকে এর পর্যন্ত শর্ট লাইন হিসেবে চিন্তা করে চলে যাব। তো আমার আর কিছু বাকি নাই, যেহেতু এখানে হচ্ছে ইকুয়াল 0। এখন এইখানে যারা একটু ভালো বুঝো তাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে কারেন্ট প্রবাহিত হবে না, এই জন্য এটা বাদ দিলাম, তাহলে এটা কেন নিলাম, এটাতে কেন নিলাম? এটা হচ্ছে কি একটা প্রশ্ন না? যারা কিছু বুঝে না তাদের জন্য তো কিছু না, কিন্তু যারা একটু বুঝে তাদের জন্য প্রশ্ন। এটা হচ্ছে বাবা একটা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স তোমার সংযুক্ত না থাকলেও তার ভোল্টেজ তো ভ্যানিশ হয়ে যাবে না। হ্যাঁ, ভোল্টেজের সোর্সের ওই লুপ ধরতে হলে তার ভোল্টেজটা তো ওখানে থাকবে। সার্কিট কমপ্লিট না হলে কি ভোল্টেজ 0 হয়ে যায়? যায় না। সার্কিট কমপ্লিট না হলে কারেন্ট 0 হয়। কারেন্ট যদি 0 হয় সেক্ষেত্রে লোডের ভোল্টেজ ড্রপ হয় না, কিন্তু কোনো ভোল্টেজ সোর্সের ভোল্টেজ কম বেশি হবে না, ভোল্টেজ সোর্স থাকবে। অর্থাৎ খোলা ভোল্টেজ সোর্স থাকলে সেই ভোল্টেজ সোর্সকে তোমার কাউন্ট করতে হবে, কিন্তু খোলা লোড থাকলে সেই লোডের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে না, সেজন্য সেখানে ড্রপ
কাউন্ট করতে হবে না, কারণ সেখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার রাখো, নাইলে অনেক জায়গায় বিপদে পড়বে, এরকম প্রশ্নের সম্মুখীন হবে। তো খেয়াল করো, এখন এখানে আমার আছে 110 আর এখানে আছে 3×90, দুইটাই আছে কি মাইনাস। তাহলে খেয়াল করো VTH মাইনাস 200 এর পাশে পার করে দিলে হয়ে যাবে প্লাস 200 ভোল্ট। তো সেটি আমি অ্যান্সার কেন লিখছি, এটা তো অ্যান্সার না, এটা হচ্ছে কি আমি কেবল VTH এর মানটা বের করলাম। তাহলে ফার্স্ট কাজ ছিল আমার শুধু খুলে ফেলা, সেকেন্ড কাজ হচ্ছে VTH বের করা। আমার দুইটা কাজ হয়ে গেছে। VTH বের করার জন্য আমাদের আবার সেই KVL এর প্রয়োগ, KVL কে অ্যাপ্লাই করতে হচ্ছে। এরকম অনেক অঙ্কের সুপারপজিশনও অ্যাপ্লাই করা লাগবে থেভেনিন করতে গেলে, হ্যাঁ, যেটার জন্য যেটা সুবিধা হয়। ওকে, থার্ড কাজ কি? থার্ড কাজ আমরা বলছি যে RTH নির্ণয় করব, অর্থাৎ খোলা প্রান্তের সাপেক্ষে, মানে খোলা প্রান্তের পিছন দিক থেকে ক্যালকুলেশন করে করে ওই খোলা প্রান্তের দিকে যেতে থাকবো, তাতে রেজিস্ট্যান্স যা আসে মোট সেটা আমরা বের করব। সেক্ষেত্রে কি ভোল্টেজ সোর্স গুলো শর্ট হবে, তাহলে এটাও শর্ট হবে, এটাও শর্ট হবে। তাহলে আমি এখানেই একটা সার্কিট আঁকাই, খেয়াল করো। তৃতীয় কাজ যা আছে তাই আঁকাবো, শুধু ভোল্টেজ সোর্স গুলো আমি শর্ট করে ফেলবো। এখন এখানে খেয়াল করো, এইবার এই ভোল্টেজ সোর্স তো শর্ট হয়ে গেল, কিন্তু এখন যখন আমি রেজিস্ট্যান্স বের করব তখন কিন্তু আবার এই রেজিস্ট্যান্সকে আমার হিসাবে আনতে হবে, কারণ এই রেজিস্ট্যান্সটা তো মোট সার্কিট চিন্তা করলে তো আমার এই রেজিস্ট্যান্সটা অবশ্যই কাজ আছে। হ্যাঁ, যখন আমি এটাকে খুলে ফেললাম তখন সে অকেজ হয়ে গেছে, কারণ তখন তার মধ্যে কারেন্ট যাচ্ছে না। কিন্তু আমি তো মোট এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে চাচ্ছি, শুধু এইটা বাদ দিয়ে, ঠিক আছে, 150 বাদ দিয়ে। তো সেই হিসেবে এই রেজিস্ট্যান্স আমার কিন্তু আসতে হবে। আবার RTH বের করার সময় এই 5 ওহমকে তুমি মাইনাস করে দিলে কিন্তু হবে না। তাহলে খেয়াল করো, আমরা বলছি কি এখানে আমার ধরতে হবে সোর্সের মতন করে চিন্তা করতে হবে RTH কে। তাহলে আমাদের যেতে হবে এই দিক থেকে, এই দিক থেকে যদি আমি এদিকে যাই তাহলে কি, ধরো এই দিক থেকে কারেন্ট আসতেছে, তাহলে এখানে এসে এদিকে একটা ভাগ হচ্ছে, এদিকে একটা ভাগ হচ্ছে, তার মানে কি এই দুইটা শাখা প্যারালাল, বা এমনিতে দেখলেই তোমরা এটা বুঝতে পারো যে দুইটা শাখা প্যারালাল। তাহলে 6 প্যারালাল 30, তার সাথে যোগ হবে আমার এই 5। তাহলে আমি এখানেই লিখে দেখো ক্যালকুলেশনটা বুঝো কিনা। RTH ইকুয়াল হবে 30 ইনভার্স প্লাস 6 ইনভার্স হোল ইনভার্স, অথবা প্যারালাল চিহ্ন দিয়ে তুমি লিখে গেলেও হতো, তার সাথে 5 হচ্ছে সিরিজ। তাহলে দেখো এটা আমাদের ক্যালকুলেটর দিয়ে যদি আমরা একটু করি, এটা আমাদের আসবে হচ্ছে 10। চাইলে একটু করে নিতে পারো, আগের ভিডিও যদি দেখো তাহলে এটা সবাই পারবে। যদি আগের ভিডিওগুলো কেউ না দেখো সেই ক্ষেত্রে খেয়াল করো, এরকম ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিয়ে যে 30 যা আছে তাই তুলবে, ইনভার্স, এই যে ইনভার্স, মোট বাটনের নিচে ইনভার্স, প্লাস 6 ইনভার্স হোল ইনভার্স, তারপরে আর একটা থাকলো কি আমার প্লাস 5, একবারে করে দাও, একবারে চলে আসছে 10। ঠিক আছে, তাহলে আমার RTH আমি কত পেলাম, 10 ওহম। RTH পেলাম 10 ওহম। ভিডিও কিন্তু একটু বড় হবে, যেহেতু দুইটা অঙ্ক করব, ধৈর্য ধরে দেখতে হবে, কোনো বিরক্তি লাগবে না আশা করি। তো আমার তিনটা কাজ শেষ। ফার্স্ট কাজ খুললাম, দ্বিতীয় কাজ VTH নির্ণয় করা করলাম, VTH নির্ণয় করার জন্য যা যা করা লাগছে করছি, RTH বের করার জন্য যা যা করার করছি, তার মানে তিনটা কাজ আমার শেষ। চতুর্থ কাজটা কি, VTH RTH এবং RL এর সমন্বয়ে একটা সার্কিট আঁকানো, যে সার্কিটটা হবে সিরিজ সার্কিট। VTH কত, এই সোর্সে থাকবে VTH মানে কি 200 ভোল্ট, এটা কি VTH লিখে দিলাম। আর RTH থাকবে কোথায়, এখানে 10 ওহম, এটা কি RTH। আর RL টা থাকবে এখানে। RL কোনটা, যেটা খুলবো সেটা সবসময় RL ধরবো, আমরা এখানে যাই ধরছি এটাকে ধরবো সবসময় কি RL। তাহলে এটা হচ্ছে আমার কত 150। এখন এখানে দেখো কত কারেন্ট যাবে, এই লোডের মধ্যে কারেন্ট কত যাবে, এই সার্কিটের মোট কারেন্টই এখন এই লোডের মধ্যে দিয়েই যাবে যেহেতু সিরিজে। তাহলে এটাকে আমরা ধরতেছিলাম IL, অথবা আমরা এখানে বলছি I50 ওহম। তাহলে I150 ওহম যা, তাই আমাদের এখানে ধরছি আমরা IL। তাহলে সেটা কি হবে, ভি কারেন্ট কি V বাই R, আর মানে কি মোট R। তাহলে মোট আছে কি 10 প্লাস
150, তার মানে কি 200/160। দেখো এটা করলে কত আসে, 200/160 কে করলে এটা ক্যালকুলেটর কি করে দিতে হবে, এটা সবাই পারবে, এটা আসে 1.25, 1.25 অ্যাম্পিয়ার। তাহলে দেখো কি ইজি না, অনেক ইজি, খুবই ইজি। তোমাদের একটু মনোযোগ দিয়ে জাস্ট ভিটিএসটা ভালো করে খেয়াল করতে হবে। আরটিএস বের করা আমি মনে হয় এটা সবাই পারবে, এটা সিম্পল, এটা সব অঙ্কই সিম্পল হবে, তোমাদের খুব জটিল কোনো অঙ্ক নেই। শুধু মনে রাখতে হবে যে ভোল্টেজ সোর্স গুলো শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্স থাকলে ওপেন হবে, বেশিরভাগ তোমাদের ভোল্টেজ সোর্স, যার জন্য শর্টটা ভালো করে মনে রাখলেই আশা করা যায় 90% অঙ্ক হয়ে যাবে। ভিটিএসটা নির্ণয়ের ক্ষেত্রে এক একটা জায়গায় এক এক রকম নিয়ম হতে পারে, তবে তুমি যদি এই লুপ ধরাটা বোঝো তাহলে লুপ ধরে এক নিয়মে সবগুলো করলে হয়ে যাবে। সেক্ষেত্রে কোন লোডগুলো ভোল্টেজ ড্রপ করবে, লুপের পথে কোন লোডগুলো বাঁচতেছে সেইটা একটু চিনতে হবে, এবং সেইটা অনুযায়ী সেইটার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা সার্কিটের অনুযায়ী বের করে নিতে হবে, তাইলেই তোমার কাজ সহজেই তুমি করে ফেলতে পারবে। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছো। আমরা সেকেন্ড ম্যাথটায় চলে যাব। আমি দেখো দুইটা কিন্তু দুই রকম অঙ্ক নিছি, একটা এখানে সাইডের চাকা খুলে আর এটাকে কিন্তু মাঝখানেরটা খুলে, কারণ মাঝখানে হইলে অনেক সময় একটু আনইজি লাগে অনেকের কাছে। হ্যাঁ, এই দুইটা সার্কিট দিলেই যে তুমি সব পারবে এমন না, তবে ম্যাক্সিমাম অঙ্ক তুমি সলভ করতে পারবে যদি এই দুইটা খুব ভালো করে বুঝো। আর আমি সম্ভব হলে বা প্রয়োজন মনে করলে আরো কিছু সার্কিট করে দেব। আর যদি তোমরা এই দুইটা দিয়েই পেরে যাও তাহলে তো আর করার মনে হয় প্রয়োজন হবে না। তবে আমি যে রেজোন্যান্সের ক্লাসগুলো নেওয়ার স্টার্ট করছিলাম, আপাতত অফ আছে, ওই রেজোন্যান্স ক্লাসে সার্কিটের আবার বিস্তারিত যেহেতু ক্লাস নেব, সেই জন্য এইখানে খুব বেশি অঙ্ক করব না, আমি বেসিকটা তোমাদের যাতে ক্লিয়ার হয় সেটার দিকেই ফোকাস করব। তো আশা করি এটা মনে হয় সবাই বুঝে ফেলছো। তো এটাকে আমি মুছে ফেলি। এইখানে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করি। যদিও সাম্প্রতিক সময়ে স্টুডেন্টরা ভিডিও অতটা মনে হয় দেখে না, শুরুর দিকে যেভাবে দেখতেছিল। অবশ্য আমার চ্যানেলটা অনেকদিন বন্ধ ছিল, যার কারণে একটু এটা কমে গেছে হয়তো বা। যাই হোক, আমরা তাহলে সেকেন্ড ম্যাথটা অর্থাৎ আমাদের 1 নম্বর ম্যাথটা আমরা দেখবো। এখানে বলছে কি I6 ওহম অর্থাৎ এই শাখার কারেন্ট আমাদের বের করতে বলছে। তাহলে ফার্স্ট কাজটা তো আমরা চোখ বুঝে সবাই করে ফেলতে পারি, এটা তো কিছুই না। আমরা ফার্স্ট বলছিলাম যে এই শাখার কারেন্টটা আমাকে বের করতে বলবে, সেই শাখাটাকে আমি সার্কিট থেকে কি করব, রিমুভ করে দেব বা খুলে ফেলবো। তো খুলে ফেললাম, বাকিগুলো সব থাকবে। বাকিগুলো আমার কি থাকবে। তো একটা কাজ শেষ। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ভোল্টেজ নির্ণয় করা। খেয়াল করো, এইটারও পজিটিভ এদিকে, এটারও পজিটিভ এদিকে, তো কারেন্টের চাপ এদিকেই আসবে, তো এদিকে প্লাস এদিকে মাইনাস ধরলে আমাদের মনে হয় যে সঠিক হবে। ঠিক আছে, তো আমরা ধরলাম এখানে ভিটিএসটা আমার নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো, এইখানে ভিটিএস নির্ণয় করার জন্য তুমি এই দিকেও একটা লুপ করতে পারো, এই দিকেও একটা লুপ করতে পারো, যেদিকে করো সেম একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করো, এখানে মজা আছে যে লুপ তুমি এইদিকে ধরো আর এইদিকে ধরো, এইদিকে ধরলে এই শাখায় ভোল্টেজ ড্রপ বের করতে হবে, এইদিকে ধরলে এই শাখার ভোল্টেজ ড্রপ বের করতে হবে। এখন এখানে কত কারেন্ট যাবে এটা কিন্তু বের করতে হবে তোমার হয় সুপারপজিশন দিয়ে অথবা টোটালটার উপরে একটা লুপ ধরে, কারণ এই শাখার জন্য এখানে কারেন্ট যাবে, এই শাখার জন্য এখানে কারেন্ট যাবে, আবার সেম এটার ক্ষেত্রেও দুই শাখার জন্য কারেন্ট যাবে, কারণ এখানে কিন্তু সার্কিট কমপ্লিট হয়েছে, এটা খুলছো তার মানে যে একটা বাত হয়ে গেছে এরকম না। তাহলে এইখানে কিন্তু সুপারপজিশনও তুমি অ্যাপ্লাই করতে পারো অথবা লুপ ধরলেও হবে, যেহেতু এখানে দেখো এই দিকটা আমরা দেখতে পাচ্ছি বেশি ভোল্টেজ, তো কারেন্ট এই দিক হয়ে এই সোর্সের মধ্য দিয়ে এদিকে প্রবাহিত হবে, এটাই সিম্পলি হওয়ার কথা বা সেটাই হবে। তো সেই হিসেবে তুমি এই দিক থেকে একটা লুপ ধরলেও এই টোটাল সার্কিটের মোট কারেন্টটা পেয়ে যাবে। আর যদি সুপারপজিশন করো অর্থাৎ এটাকে অ্যাক্টিভ ধরে এটাকে ইনঅ্যাক্টিভ করে একটা কারেন্ট বের করো, আবার এটাকে অ্যাক্টিভ করে এটাকে ইনঅ্যাক্টিভ ধরে করো, তাহলে দুইবার লাগে। আমরা সিম্পলি লুপ ধরেই করে যাই। বইয়ে কি করছে আমরা ওটা না দেখি, বইও মনে হয় লুপ ধরেই করছে, তাহলে আমরা লুপ ধরেই করি, এটা সহজ হবে। হ্যাঁ, খেয়াল করো, লুপ ধরার ক্ষেত্রে আমাদের যদি আমরা বলছিলাম যে নাম দিতে হয়, দিলে ভালো, তো ABCD, হ্যাঁ এখানে যেহেতু খোলা এখানে নাম দেওয়ার দরকার নেই। তো এখন লুপ ABCD এ KVL প্রয়োগ করি। কেন প্রয়োগ করব এটা, ওই যে এখানের কারেন্ট অথবা এখানে কারেন্ট বের করতে, এটা তো এখানে একটা সিরিজ হয়ে গেছে, 3 এরও যা কারেন্ট আসবে 13 এরও তাই কারেন্ট আসবে, যেহেতু সিরিজ সার্কিট। ঠিক আছে, এটা তো আমরা সবাই বুঝতেছি।
তো কারেন্টটা যাবে কোন দিকে, এটা হচ্ছে বিষয়। কারেন্টটা যাবে এই দিকে, কেন? কারণ এই সোর্সের ভোল্টেজ বেশি। ভোল্টেজ বেশি মানে কি? শক্তি বেশি, পাওয়ার বা ফোর্স বেশি, চাপ বেশি। হ্যাঁ, তড়িৎ চাপ বেশি। তড়িৎ চাপের কারণে তো তড়িৎ প্রবাহিত হয়। তো ভোল্টেজ যেহেতু এইদিকে বেশি, তাহলে এ চাপ দিয়ে এর মধ্যে থেকে প্রবাহিত হয়ে আসবে। এটা যেহেতু কম, কারেন্টটাকে তাহলে আমরা যেহেতু এখানে দেয়ার আছে, এখানে 3 আছে, দুইটাই একই কারেন্ট যাবে। তো এই জন্য আমরা কোনো কিছু না দিয়ে শুধু আই দিলাম। হ্যাঁ, কারেন্ট এক্ষেত্রে শুধু আই কারেন্ট দিলাম, শুধু আই। তাহলে খেয়াল করো, এখান থেকে আমি এখানে যাব। আমি যদি শেষের চিহ্ন নেই, তাহলে কি +24 শেষের চিহ্ন নিলাম। এরপরে কারেন্ট বলছি আমরা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটা কি শেষে হচ্ছে -1.5। আর এই টোটাল সার্কিটে আমরা কারেন্ট ধরছি আই, আমরা ধরে নিছি আই, তুমি যা ইচ্ছা তাই ধরবা, কোনো সমস্যা নাই। একইভাবে এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এটাও হবে -3i। আর এখান থেকে এটা প্লাস এটা মাইনাস, তাহলে শেষের চিহ্ন নিলে এটাও হবে -12 আর কিছু নাই, ইকুয়াল 0। বা এখন খেয়াল করো, 3 আর 1.5 মানে কি -4.5i। আর এখানে হচ্ছে 24, এখানে আছে 12, তাহলে 12 থেকে 24 থেকে 12 বিয়োগ করলে থাকে 12, +12। এই 12 কে ওপাশে নিয়ে গেলে হয় -12। এগুলো সিম্পল হিসাব, সবাই পারবে। তো আই ইকুয়াল দুই পাশ থেকে মাইনাস বাদ দিলে কি হচ্ছে 12/4.5। 12 কে আমরা যদি দেখি বই কি নিয়মে করছে, বইও এই টাইপই মনে হয় করছে। তো যা করে করুক, আমাদের এটা দরকার নেই। আমরা আমাদের মতন করব। এটা আমাদের হিসেবে আসতেছে 2.666 এরকম আসতেছে। I equal to 2.666 আসে, তো 2.67 অ্যাম্পিয়ার ধরা যায়। তো এই কারেন্টটা কি এখানেও যাবে, এখানেও যাবে। তো এখন তুমি যে কোনো এক সাইডে লুপ ধরতে পারো। একটা লুপ কিন্তু আমি ধরলাম এই কারেন্ট বের করার জন্য, এখন এই ভিটিএস নির্ণয় করার জন্য কিন্তু আবার আমার আরেকটা লুপ ধরতে হবে। এইখানে এই 3 বা 1.5 এর কারেন্ট বের করার জন্য আমরা ধরলাম এই সব দিকে লুপ, বড় পথে। হ্যাঁ, আর এখন ধরতে হবে হয় এদিকে না হয় এদিকে। তো আমি এই দিকে ধরি। হ্যাঁ, এই যে তখন তো আমরা এবিসিডি দিয়ে গেছিলাম, আসলে এখানেও নাম দিলে ভালো হতো। তো এখন দিলেও সমস্যা নাই। দেখো এখানে সিডি আছে থাকুক, এবি এখানে আছে থাকুক, এখানে আমরা ই এবং এখানে এফ দিলাম। তাহলে এখন তুমি লুপ কোন দিক থেকে শুরু করবা? এই ডি থেকে শুরু করবা, করো। ডি থেকে শুরু করতে পারো, যেখানে জায়গা থেকে শুরু করো। এখন কেভিএল বের করার জন্য তাহলে আমরা অথবা এই যে এদিক থেকেও শুরু করতে পারো, এই দিক থেকেই শুরু করি লুপ। এটা তো বোঝার বিষয়, বুঝলে তোমার ইচ্ছা মতন তুমি করতে পারবা। যেহেতু বিটিএস আমি বের করবো, বিটিএস টাকে আগে দেওয়ার জন্য আমি ই থেকে শুরু করি। হ্যাঁ, লুপ ই এফ ডি সি ই, ঠিক আছে। যেখানে শুরু করবো সেখানে আবার শেষ, বাস। এখানে কি করবো? কেভিএল প্রয়োগ করি, লিখে নিবা। তাহলে ই থেকে আমি এফ এ আসতেছি, প্রথম চিহ্ন নিলে আসে আমার ভিটিএইচ প্লাস ভিটিএইচ, এদিকে কিছু নাই। এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে প্রথম চিহ্ন নিলে -12। এখান থেকে এখানে যাচ্ছি, প্রথম চিহ্ন নিলে -3 ইন্টু আই পাচ্ছি আমি 2.67, দেন আর কিছু নাই, ইকুয়াল 0। বা ভিটিএইচ ইকুয়াল, দেখো এইটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে দুইটাই মাইনাস, দুইটা যোগ করে ওপাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে। তো একটা তো আমার 12 দেওয়াই আছে, আর একটা আমার তোমার হচ্ছে ওই 2.67 এর সাথে, এটা আমার ক্যালকুলেটর আছে, এর সাথে 3 আমি গুণ করলে একদম একুরেট 8 আসে। একুরেট 8 আসে। তাহলে 8 আর 12 মানে কি 20, এপাশে আসলে +20। তাহলে এটা কি বিটিএস হয়ে গেল। একটা কাজ আমার শেষ। এখন খেয়াল করো, ফার্স্ট কাজ খুললাম, সেকেন্ড কাজ বিটিএস নির্ণয় করা করলাম। বিটিএস আরটিএস এই দুইটার মধ্যে আবার কিন্তু তুমি আগে পরে করলেও সমস্যা নেই। তুমি যে আমি বারবার বলতেছি যে সেকেন্ড কাজ বিটিএস না, তুমি যদি চাও যে ফার্স্ট তুমি আরটিএস বের করবে, এটাও করতে পারো, সমস্যা নেই। খোলার পরে দুইটার যে কোনো একটা করলেই হবে। তো আমরা আগে সাধারণত বিটিএস করি, এখন বিটিএস হয়ে গেছে, এখন আমরা কি করবো? আরটিএস। তো আরটিএস এর ক্ষেত্রে আমরা বলছিলাম ভোল্টেজ সোর্স গুলো শর্ট হবে। তাহলে দেখো এটা তো খোলা আছে, যে এখানে আছে, এখন এই দুটো শর্ট করে দিলে আমার হয়ে যায়। তাহলে শর্ট করলে সার্কিটটা এরকম হয়, এটাও শর্ট। এই খোলা প্রান্তকে এভাবে নিচে না রেখে উপরের দিকে ধরতে পারো, তাহলে একটু বুঝতে হতে সুবিধা হতে পারে। এটাও শর্ট, এই যে এই, তাহলে এখানে খোলা প্রান্ত। হ্যাঁ, তো এই দুইটা প্রান্ত আমার কিন্তু এখন, হ্যাঁ, এই দুই প্রান্তের সাপেক্ষে খেয়াল করো,
নরমালি সিরিজ মনে হলেও এখান থেকে এরকমভাবে গেলে সিরিজ, কিন্তু যখন আমার এই দুই প্রান্তের সাপেক্ষে করতে হচ্ছে তখন কিন্তু বিষয় দুইটা প্যারালাল। কারণ তুমি যদি এভাবে চিন্তা করো যে এখানে একটা সোর্স, এখানে ধরো একটা সোর্স, তাহলে এই সোর্স থেকে কারেন্ট গিয়ে কিন্তু এদিকে একটা ভাগ হবে এবং এদিকে একটা ভাগ হবে। তার মানে এই 3 আর 1.5 আছে পরস্পর প্যারালাল, এবং এই দুইটা রেজিস্ট্যান্সই আছে যেহেতু, আর কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এখানে 3 এবং এখানে 1.5 এই শাখার সাপেক্ষে বা এখানের যে তোমার সোর্স বা যে কোনো ভাবে এই শাখায় যদি কারেন্ট যায় তাহলে দুই দিকে আলাদা ভাগ হওয়ার সুযোগ আছে। তার মানে এই দুইটা রেজিস্ট্যান্স পরস্পর প্যারালালে আছে। তো প্যারালালে ইনভার্স দিয়ে অথবা আমরা এভাবেও করতে পারি যে দুইটা গুণফল বাই দুইটার যোগফল, তাহলে কি হয় 4.5 তার উপরে হয় কত? আচ্ছা একবারে আমরা করে ফেলি, হ্যাঁ একবারে আমরা করে ফেলি। এটা 1 আসে, উপরেও 4.5 নিচেও 4.5, কারণ 3.5, হ্যাঁ। তাহলে RTH আসবে তোমার অনহম। এটা ক্যালকুলেটর ইউজ ছাড়াই আমরা করতে পারতাম। তো এখন খেয়াল করো, থার্ড কাজও আমাদের শেষ, BTH নির্ণয় করা শেষ, RTH নির্ণয় করা শেষ। এখন ফাইনালি কাজ কি? চতুর্থ কাজ হচ্ছে আমাদের BTH, RTH এবং RL এর সমন্বয়ে একটা সিরিজ সার্কিট, কি সার্কিট? সিরিজ সার্কিট অঙ্কন করা। তো BTH হচ্ছে আমার 20, RTH হচ্ছে আমার 1 এবং RL আমরা খুলে রাখছিলাম যেটা হলো 6। ওকে, এখন এখান থেকে যে কারেন্ট আসবে সেটাই আমাদের হবে IL, মূলত কি I6 ওহম, 6 ওহমের কারেন্টটাই হবে আমাদের এখন IL। তাহলে সেটা কি হবে? VTH ভাগ RTH প্লাস RL, তার মানে 20/7। 20 কে 7 দিয়ে ভাগ করলে হয় 2.85, 2.85। কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। এটা হবে আমার অ্যান্সার। তো আমার বিশ্বাস যে তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, আশা করি দুইটা অঙ্কই বুঝবে, এবং এই দুইটা অঙ্ক পারলে তুমি নেক্সট অনেকগুলো অঙ্ক এই বইয়ের আশা করি পারবে, প্রায় সবগুলোই পারবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।